নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে ভালোই আছি, বড্ড ব্যস্ততার মধ্যে আছি। আর এই সময়টাতে বোধিসত্ত্ববাবু একটু টেনশনে আছেন, সেহেতু তিনি অত্যন্ত বেশি প্রতিক্রিয়া দিচ্ছেন। এমনিতেই সেই ভদ্রলোক একটু তারাবাগিস মানুষ তো বটেই, সাথে সাথে তার মেয়েও তার এই স্বভাবটিই পেয়েছে। কিন্তু এখন তার বাবার তারাবাগিসিতে আমার মেয়ে পর্যন্ত বিরক্ত হয়ে যাচ্ছে। আজকে একটা সরকারি গুরুত্বপূর্ণ কাজে আমরা একটা জায়গায় যাচ্ছি। অবশ্যই সেটা মেয়ের এবং আমার কাজ, কিন্তু বোধিসত্ত্ববাবুকে ডাকাটাই হয়ে গেছে আমার মস্ত বড় ভুল। আমি কোথায় ভেবেছিলাম সেই লোকটা আমাদের সাপোর্ট করবে, তা নয়। সাপোর্ট সে করছে না তা না, সে আমাদের সাথে যাচ্ছে, কিন্তু এত তাড়াপোনা করছে এবং এত রেগে যাচ্ছে কথায় কথায়, যে আর বলার মতো নয়। আমি আর সে মানে টুপুর একটুখানি বিরক্তই হচ্ছি, কিন্তু কিছু বলতেও পারছি না। আসল কথাটা হচ্ছে, এখন ভদ্রলোক একটুখানি মানসিক অসুবিধার মধ্যে আছেন, তো ওই আর কি অনিশ্চয়তার মধ্যে আছেন। এই সময়টায় ভদ্রলোক যেভাবে প্রতিক্রিয়া দেন, সেটা হচ্ছে যেখানে কথা বলার কথা নয় সেখানে তিনি প্রচুর কথা বলেন, আর যেখানে তার সত্যিই কিছু বলা উচিত সেখানে তিনি চুপ করে দাঁড়িয়ে থাকেন। মেয়ের এই ভর্তিটা যতক্ষণ না পর্যন্ত সমাধা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এবং সে দুজনেই মানসিকভাবে সত্যিই খুব অসুবিধায় আছি। কিন্তু সময়টা পার করতে হবে, যতটা ভালোভাবে পার করা যায় ঠান্ডা মাথায়। তো পার করতে গিয়ে একটা মজার জিনিস পেলাম। এই জায়গাটাতে ট্রাফিকে এটা আটকে গেছিলো। এক নেপালি ভদ্রমহিলার হাতের পলা বাঁধানোর ডিজাইনটা আমার কি পছন্দ হলো বন্ধু। অনেকক্ষণ ধরে ভদ্রমহিলা এই সময়টা ভাগ্যিস কোমরে হাতটা দিয়ে দাঁড়িয়েছিলেন। ওই আর কি, তার স্কুটিতে পেছনে ছিলেন। সোনা কি সোনা নয় বুঝতে পারছিলাম না, তবে ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর, আমার হেভি লেগেছে। এমনিতেই আমার এরকম পেস্টিং পলা বেশ অনেক কটা আছে, তো সেগুলো একটু সমস্যা হয় পড়লে, ওই আর কি উঠে উঠে আসে। কিন্তু ডিজাইনটা দেখতে খুব সুন্দর, আর যেটা সুন্দর সেটাকে অ্যাপ্রিসিয়েট করব। এমনিতে ভদ্রমহিলার মুখটুক আমি দেখাইনি ঠিক কথা, কিন্তু আমার ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে। আজকে আবহাওয়াটা অসাধারণ সুন্দর। বেশ কয়েকদিনের ওই ঘ্যানঘ্যানে মেঘলা ঘ্যানঘ্যানে বৃষ্টির বদল আজকে একটা ঝকঝকে রৌদ্র করজ্জ্বল দিন, সেটা মনটাকে ভালো করে দিচ্ছে। আর যাচ্ছিও কিন্তু সত্যি খুব সুন্দর একটা জায়গায়। হ্যাঁ, অফিসটা সত্যিই খুব ভালো জায়গায়, হিমাচল বিহারে। আমি এত নাম শুনেছি জায়গাটার, আজ পর্যন্ত শিলিগুড়িতে প্রায় 20 বছর হলো বিয়ে হয়েছে, এই জায়গাটায় যাইনি। ভেতরে ভেতরে কত সুন্দর সুন্দর বাড়ি। এটা আসলে ওই চ্যাংয়ের হসপিটাল আছে না, ডক্টর চ্যাংস হসপিটাল, সেটা সংলগ্ন। এবং শিলিগুড়ির রাস্তাঘাট এখন এই মুহূর্তে আপনাদের চোখে পড়ছে কিনা জানি না, আকাশটাই চোখ টানছে বেশি জানি, কিন্তু দেখুন রাস্তাটার কি অবস্থা। হ্যাঁ, এখন বড্ড দাঁত মুখ খিচিয়ে রয়েছে বটে, কিন্তু কিছুদিন পর এটা একেবারেই বদলে যাবে। টুপুর না, একটু আগে যেটা মুখ দেখাচ্ছিলাম আপনার না, টুপুর নিজের স্কুলের রাস্তাটা চিনতে পারছে না, এমন বদলে গেছে, বাপ রে বাপ। আমিও চিনতে পারছিলাম না। টুপুর কতদিন হলো হাই সেকেন্ডারি পাশ করেছে, 1 বছর খানেক আগেই তো এই জায়গা দিয়ে তো রীতিমতো যাতায়াত করতো। শুধু তাই না, পরীক্ষাটা তো হলো এই তো কদিন আগে, আমরা তো এখান দিয়ে নিয়মিত যেতাম। তখন যা ছিল এখন তা বদলে গেছে, দিনে দিনে রাস্তা এরকম বদলে যাচ্ছে। আর এইগুলো হচ্ছে হিমাচল বিহার অঞ্চল, ওই পাড়াটা আর কি। তো এত সুন্দর পাড়া, এত সুন্দর সব বাড়িগুলো, মানে তাকিয়ে হাঁ করে আছি, মানে ভিডিও করার কথা মনে হচ্ছে না, মানে মনে পড়ছে না আর কি। যেগুলো দেখালাম সেগুলো হয়তো অত সুন্দর নয়, কিন্তু কিছু কিছু সুন্দর বাড়ি, মানে মনে হচ্ছে কেউ যেন ছবি এঁকেছে। এর ভেতরে এর আগে কোনোদিনও আসিনি, কেন আসিনি কোনো কারণ নেই। এইরকম কত সুন্দর সুন্দর জায়গা আমরা কখনো যাইনি। মাঝখানে হায়দারপাড়া দিয়ে একদিন যাচ্ছিলাম, ওরে বাপরে, ভেতরগুলোতে কি অসম্ভব সুন্দর সুন্দর বাড়ি। মানুষ কত সুন্দর সঞ্চয় করে কি সুন্দর সুন্দর সব বাড়ি তৈরি করে, কি ভালো লাগে। বাড়িগুলোর ভেতরেও মানুষগুলো যেন ভালো থাকে, এইটুকুই কামনা। যাই হোক, যাওয়ার সময় আমরা ওই র্যাপিডো করেছিলাম, ফেরার সময় শুধু শুধু 500 টাকা করে নিয়ে নেয়। তাই আমরা বললাম চলো একটু টোটো নিয়ে যাওয়া যাক। তো টোটো নিয়ে ওই সিটি সেন্টারের সামনেটায় এলাম, সাথে সাথে আর একটা অটো পাওয়া গেল। এখন তো ওই হিলকাট রোডের ভেতরে টোটো ফোটো ঢুকতে দেয় না, তারপর রাস্তাঘাটগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই ফাঁকা ফাঁকা হয়েছে। তো সেখান থেকে এলাম হচ্ছে কোর্টমোড়, সেখান থেকে একটা রিক্সা নিয়ে নিলাম, দুজনে দুটো রিক্সা নিলাম, 3 জনে 2টো রিক্সা নিলাম। আর এখন যে জায়গাগুলো দিয়ে পেরোচ্ছি, সেই জায়গাগুলো কিন্তু কিছুদিনের মধ্যে সব চলে যাবে। এটা শিলিগুড়ির টাউনের, মানে টাউন স্টেশনের জায়গা, রেলের জায়গা। এখানে এইরকম বসতি হলে একদিন না একদিন তো রেল তাদের তুলে দেবেই।
যাই হোক, টাউন স্টেশনটার উন্নতি করা যাচ্ছে না শুনলাম, যেটা বেশ কিছু নাশকতার ছক নাকি আরপিএফ থেকে বানচাল করে দিয়েছে। এরকম একটা উজিয়ে ওঠা একটা জনবসতি একটা স্টেশন সংলগ্ন, এটা তো একটা ঝুঁকির ব্যাপার বটেই বন্ধুরা। যতই মন খারাপ করুক, কিছু কিছু একেবারে মাটিতে মিশে থাকা সত্যি, সেটাও তো অস্বীকার করতে পারি না। আজকে ওয়েদারটা খুব ভালো, একদম ঝাঁ চকচকে রোদ্দুর। এই কদিনের এই ভ্যাদভ্যাদে বৃষ্টিতে বাপরে বাপ পাগল পাগল অবস্থা হয়েছিল। তার থেকে বাবা আজকে ওয়েদার ভালো, এরকম ওয়েদারই থাকুক। আবার টানা এই ধরনের ওয়েদার হলে তখন আবার হাঁসফাঁস হয়ে যাবে। কিন্তু আমাদের শ্রাবণ মাসের ইয়েটা ভরে গেছে যেহেতু, একদম পুরো ভরে গেছে, যার ফলে আমাদের এটা আমরা বলতে পারছি না এখন বৃষ্টি না হলেও চলবে, হলেও হয় অধিকন্ত না দোষ হয়। পদ্ম গাছ একটু দেখতে এলাম, আজকে ফুটে, হ্যাঁ ফুটেছে, ইয়েলো পিওনি ফুটেছে একটা, এই যে আধ ফোটা হয়েছে। আজকে তো কোন সকালবেলায় উঠে পুজো টুজো করে ফেলেছি, কালকে দেখি এটা গোপালকে দেওয়া যায় নাকি। আর সবগুলোতেই ভালো ভালো সমস্ত কুঁড়ি এসেছে, সবগুলোতেই। কালকে জল ওভারফ্লো করা হয়েছিল, অনেক কুঁড়ি এসেছে। এটাতে তো প্রচুর, এই যে এটাতে 1 2 3 4, 4টে তো দেখাই যাচ্ছে, ও 5টা। আমার এবার রেড ফিলিপটাই খুব একটা ভালো পারফর্ম করলো না, একটা মাত্র এখনও অবশ্য দিয়েছে, ওইগুলোও ভালো হয়েছে। সবগুলোতেই কুঁড়ি আছে এখন এই মুহূর্তে। আমার ওপরের গামলায় 1 2 3 4 5 6টা গামলাতেই কুঁড়ি আছে। এই জন্যই তো পদ্ম গাছ লাগানো, তাই না? এবার পায়ে জড়িয়ে গেছে এখন, ইয়ে তাড়াতে গিয়ে নিজেই না আছাড় খাই। এ পরিমাণ রোদ্দুর, আমার আশা ছিল এদিক দিয়ে পাহাড় দেখা যাবে, কিন্তু না, পাহাড় দেখা যাচ্ছে না। কালকে বিয়ে বাড়িতে গেলাম, সাধারণত এই ধরনের সামাজিক অনুষ্ঠানে বহু মানুষের সঙ্গে দেখা হয়, কথা হয়, ভালোই লাগে। তো কালকেও হয়েছে, এবং মাঝখানে কিন্তু আমরা কয়েকটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছি। বোধিসত্ত্বও তো প্রায় করেন, আমিও 2টো বিয়ে বাড়ি গেছিলাম। ও বুম্বাদা ব্লক করতে নিষেধ করেছে, কালকে তো করতেই পারতাম, কালকে খুব ঠিক আছে, একদম মানে খুব প্রিয়জনের বিয়ে আর কি ছিল। তো যাই হোক, যেটা বলছিলাম যে এ ধরনের ইয়েতে সব ক্ষেত্রেই হয়। আর আমাকে অনেকেই অনেক রকমভাবেই বলেন যে আমার আমার মেয়ের জন্য একটা ছেলে দেখে দাও, আমার ছেলের জন্য একটা মেয়ে দেখে দাও, এরকম বলে। অনেক দিন পর এরকম একটা কালকে দেখলাম, যারা কি না আজকে জমানাতেও বলছে তাদের মূল ক্রাইটেরিয়া হচ্ছে তাদের পাত্রী দেখে দেওয়ার কথা বলছিলেন তার ছেলের জন্য। ফ্যামিলিটা কিন্তু খুব ভালো, হ্যাঁ খুবই ভালো ফ্যামিলি, ওয়েলদি ফ্যামিলি, সব দিক থেকেই ভালো, কিন্তু মন মানসিকতাও ভালো। কিন্তু তাদের ক্রাইটেরিয়া হচ্ছে একটা নির্দিষ্ট কাস্টের মেয়ে লাগবে, তার থেকে হায়ার কাস্ট হলেও চলবে, কিন্তু লোয়ার কাস্ট হবে না। তাই কাস্টটা মূল ক্রাইটেরিয়া আমার কাছে বহুদিন পর এরকম একটা এলো। এর আগে যে খুব বেশি এসেছে তা না, আমাদের আমরা যখন মানে বিবাহযোগ্য ছিলাম টাইপের, বা আমাদের বয়স তখন অনেক সময় এই ধরনের কথা শোনা যেত। কিন্তু অনেক দিন পরে এরকম মন মানসিকতার মানুষ এখনও রয়েছেন, একই মানে পুরনো স্কুলে পড়া, সেটা বুঝতে পারলাম আর কি। কেউই নিজের জায়গায় ভুল নয় বন্ধু, কেউ পান খেতে ভীষণ ভালোবাসে, আর কেউ পানের খাওয়া লোককে একদম দেখতেই পারে না। কে নিজের জায়গায় ভুল বলুন? প্রশ্নটা ঠিক বেঠিকের নয় বন্ধু, প্রশ্নটা হচ্ছে সঠিক জুটির। সবসময় এই সবগুলোকে খুব গুরুত্ব না দিয়ে না, গুরুত্ব দেওয়া উচিত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের। কারণ যে ফ্যামিলি ভালো, যারা পরিবারের সবাইকে নিয়ে থাকতে জানে, সেই সমস্ত পরিবারের ছেলেদের বা মেয়েদের যখন বিবাহ জন্য দেখা হয়, তখন এই কাস্ট টাস্টকে একটুখানি পরে রেখে আসল কথাটা হচ্ছে মানসিকতা। কারণ ওই একটা জিনিসের সাথে মানে বিশাল পার্থক্য হয়ে গেলে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না, বাদ বাকি সবই কম বেশি অ্যাডজাস্ট করা যায়। কেউ একটু রান্নায় বেশি ঝাল খায়, কেউ কম তেল দেয়, কেউ কারো পারিবারিক প্রথা একটু অন্যরকম, এগুলো তো খুব সহজেই অ্যাডজাস্ট করা যায়। কিন্তু একেবারে হেলেন হ্যাভেন ডিফারেন্স হয়ে গেলে মানসিকতা, তখন কিন্তু অ্যাডজাস্ট করা যায় না। আর একটা ছেলে মেয়ে, সে তার বাবা মাকে, তার পরিবারকে যেরকমভাবে ছোটোবেলা থেকে দেখছে, তার কাছে তো সেটাই স্বাভাবিক, তাই না? কথায় কথায় শাশুড়ি মানেই সে একটা সাংঘাতিক কিছু, একটা খারাপ কিছু, এটা সে যদি ছোটোবেলা থেকেই তার ভেতর গ্রথিত হয়ে থাকে, ফ্যামিলিতে এসে তো সে ঠিক সেইটাই রিয়াক্ট করবে, যেটা সে তার বাড়ি থেকে শিখে এসেছে। সেই জন্য সবার আগে দেখা উচিত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আর আমাদের ক্ষেত্রে বলতে গেলে আমরা তো সবসময়ই এরকমভাবেই ভেবে অভ্যস্ত যে পার্টনার হবে সে পরস্পরের পরিপূরক, সব দিক থেকে, আর্থিক, সামাজিক, শারীরিক, বৌদ্ধিক, সব দিক থেকে। কেউ একটু লো ফিল করলে সে যেন তাকে, তার বৌদ্ধিক স্তরটা যেন প্রায় সমান সমান হলে তাকে তুলে ধরতে পারবে। আর্থিক জোর যদি এরকমভাবে, মানে সবসময় এটা আমাদের থাকে, মানে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুদিক থেকে, যে দরকার খাতিরে কেউ যদি কোনো একটা কিছু অঘটন ঘটলো, ঈশ্বর না করুন, তাহলে আমি আমার জীবনটা একই রকমভাবে, একই
লাইফস্টাইল মেনটেন করে চালিয়ে নিতে পারবো কি? একটু তো কম্প্রোমাইজ করতে হবে, কিন্তু ঠিক আছে, সেটা ম্যাসিভ কিছু হয়ে যাবে না তো, সেটা পার্থক্যটা। আমি আমার সন্তানাদির এডুকেশনটা ঠিকঠাক চালিয়ে নিয়ে যেতে পারবো তো? এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলেই সেক্ষেত্রেও, না হলে নয়। কিন্তু এখনকার দিনে এই যে কাস্ট বলুন, এগুলো এককালে ছিল যখন মানুষ প্রথা নির্ভর জীবনযাপন করতেন, কিন্তু এখন প্রথা টথা তো কেউ মানেই না। আমার শাশুড়ি মা যেমন, আমার দেখেছিলাম যে তিনি একে তাকে জিজ্ঞেস করে করে বউ বরণ করছেন, তিনি বিভিন্ন রকমের, তিনি অত ডিটেলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন আমি কিছুই জানি না এখনকার দিনে। হ্যাঁ, তো প্রথা নির্ভর জীবনযাপন এখন আর আগের মতো চলে না। কাজেই ওটা না মানে বহু পুরনো স্কুল হয়ে গেছে, যে ওই কাস্ট হ্যানা ত্যানা, মানে এমন একটা পুরনো স্কুল যার দরজা জানলা ভেঙে গেছে, যেখান দিয়ে অনায়াসে মানে রাত্রেবেলায় পশু পাখি সব যাতায়াত করতে পারে, এমন পুরনো একটা স্কুল হয়ে গেছে। কিন্তু ঠিক আছে, প্রত্যেকেই নিজের নিজের মতো করে ঠিক। আসলে ওই যে কথাটা বললাম, কেউই নিজের জায়গায় ভুল নয়, সবাই ঠিক। আমি যে কথাটা বলছি সেটাও যেমন ঠিক, তারা যেটা ভাবছেন সেটাও ঠিক, নিজের নিজের মতো করে সবাই ঠিক। ওই আর কি, প্রশ্নটা আসলে ঠিক ভুলের নয়, প্রশ্নটা সঠিক জুটির। তো সেটা সবার ক্ষেত্রে নাও হতে পারে। এই ধরনের মন মানসিকতা বা এই ধরনের চিন্তাভাবনা সবাই একই রকমভাবে ভাবছেন, সেটা কখনোই প্রয়োজনীয় নয়। লোকের চিন্তাভাবনা আলাদা হতেই পারে, তারা তাদের জায়গায় ঠিক, আমরা আমাদের জায়গায় ঠিক। কিন্তু কেবলমাত্র এই ক্রাইটেরিয়াটা রেখে আমাকে কেউ পাত্র বা পাত্রী নির্বাচন করতে বললে আমি খুব বিব্রত হব ভাই। ওর মধ্যে আমি নেই। অন্যভাবে বলুন, অন্য কোনো ইয়েতে, এই তার শিক্ষাগত যোগ্যতা চাই, বা চাকুরিরত চাই, বা চাকুরিরত চাই, বা ব্যবসায়ী পরিবার চাইছি, সবগুলো তো আমি ঠিক আছে। কিন্তু মানে খুব অস্বস্তি হয় আর কি এই ধরনের কথাবার্তা শুনলে, যে যেন এই কাস্টের হয় বা তার হায়ার কাস্টের হয়, লোয়ার যেন না হয়। এগুলো আমার একদম ভালো লাগে না। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যেবাতি দাঁড় করার জন্য তো চোখটা জ্বালা করছে, এত ধোঁয়া হয়ে গেছে আজকে। আর আমি ধোঁয়াটা দিয়ে তারপর বেডরুমে চলে গেছিলাম, এত চোখ জ্বলছে। আর এই যে আজকে সকালবেলাতেই জল দিয়েছি, তাও দেখুন আজকে যেহেতু টান ছিল বড্ড বেশি, একবারে ধুলোও পড়ে গেছে। তার মানে এক্ষুনি আমাকে জল দিতে হবে, সবগুলো গাছেই দিতে হবে এখন, সবগুলোতেই। এটার অবস্থায় সব থেকে খারাপ। এই যে হয়ে গেল মোটামুটি, যতটুকু দেওয়া ততটুকু দিয়ে দিলাম। আজকে রোদ্দুরটা তো ছিল সামনেতেই, যার ফলে এরকমটা হয়েছে আর কি। এই যে এটাতেও জল এক্ষুনি ছিল, এই এখন টেনে নিল। এটা 10 ইঞ্চির টবে দুটো তুলসী গাছ, একটা নয়নতারাও, ঠিক আছে, হয়ে যাবে। এরা বেশ ভাগাভাগি করে সুন্দর থেকে যেতে পারে। আর ইদানিং যেটা হয়েছে, আমার সন্ধ্যেবেলায় বেশ একটা ঘুমের অভ্যেস হয়েছে, যেটা ভীষণই বাজে, সত্যি কথা, একদম ভালো জিনিস নয়। কিন্তু না ঘুমোলে মনে হচ্ছে পড়ে যাব। সকালে ওঠা হচ্ছে অনেক, সেটাও ঠিক। রান্নাঘর মোটামুটি তুলে দিয়েছি, পুরো পেটের কাছটা বাসন মাছ থেকে পুরো ভিজে গেছে। এখন শুধু বাকি আছে হচ্ছে নুনটাকে ছড়িয়ে দেওয়া। নুন দিয়ে মাজাও হয়ে গেছে, কিন্তু নুনটা ছড়ানো হয়নি। আর প্রেশার কুকারটা রেখে দিলাম, প্রেশার কুকারটা কালকে আলুকা দিয়ে এসে মাজবে। একটু এই জায়গাটা জল জল হয়ে আছে, এটাকে একটু সাপড়াতে হবে। যাই হোক, আজকে একটু শুধু কালো চানা ভেজালাম, মানে কালো ছোলা যেটাকে বলে, কারণ এটা অনেকটা পরিমাণ আছে। আর কাবুলি ছোলা যেটুকু আছে সেটুকু আর একদিন ভেজালেই হয়তো বা শেষ হয়ে যাবে, কিন্তু এটা অনেকটা আছে। কালকে শুধু এইটারই ঘুগনি হোক, কারণ বর্ষাকাল তো, এখন বেশি দিন ওগুলো না থাকছে না ভালো। অতটা পরিমাণ আছে তো, যদি কোনোভাবে একটু খারাপ হয়ে যায় পুরোটা ফেলে দিতে হবে। খুব হয়নি যদিও, কিন্তু তবুও ওই জন্য বাবা ভিজিয়ে দিলাম। পরের দিনে সব মিলিয়ে যেরকম ঘুগনি করি সেরকমভাবেই ঘুগনি করবো। আপাতত জায়গাটা একটু মুছে টুছে দিই। আর এমনিতে আমার শ্বশুরমশাই এবারে মাসকাবাড়ি করতে দিয়েছিলেন, ভুল করে দোকান থেকেই মটর দিয়ে দিয়েছে। তা আলপনা দিয়েও বুঝতে পারিনি, প্যাকেটটা কেটে ফেলেছে, যার ফলে দোকান আর ফেরত নিতে চাইছে না। আর ওনারা তো অন্য একটা দোকান থেকে কেনেন আর কি, ও আরামবাগ থেকে নেন না। আর প্যাকেট কেটে ফেললে কেনই বা ওরা নেবে, সেটাও তো স্বাভাবিক। কিন্তু ওটা এখন বাবা বারবার বলছে যে ওটার একটা ঘুগনি করে ফেল, কিন্তু ওটা যদি বুম্বাদা খায় তাহলে 1 ঘন্টা খানেকের মধ্যে সেটা শরীর প্রতিক্রিয়া দেওয়া শুরু করে, মানে খুঁজে পাওয়া যায় না। সত্যি কথা, 4-5 দিন ওটার জের চলে। মানে ওই মটরটা খেতেই পারে না, আমরাও পারি না। আমারও খুব গ্যাস হয়ে যায়, টুকুরও একদম মানে খুব অসুবিধা হয়, যার ফলে ওটা কি করা হবে সেটা শ্বশুরমশাই কোনো সমস্যা হয় না। আমি বলছি আপনি একটা কাজ করুন, ওটা অল্প অল্প করে আপনি খেয়ে নিন। হ্যাঁ, আলপনা দিয়েও খেতে পারে না। তো যাই হোক, কালকে এটা তো ফুলে যাবে অনেকটাই, অনেকটা ফুলে যাবে। একটা কাবলি চানা চলে এসছে, আশা করছি কালকে জলখাবারটুকু মিটে যাবে। যাই হোক, এটা নুনটা ছড়িয়ে দিয়ে তারপর রান্নাঘর বন্ধ করে দিই। আমার শ্বশুরমশাই বলে দিয়েছেন ওই গ্রিলে আর জবা গাছ রাখা যাবে না।
ওই 12 ইঞ্চি টবগুলো লাগানো যাবে না, ছোট ছোট গাছ যদি লাগানো যায় তাহলে ঠিক আছে। আর তা নইলে ফ্লোরে যদি জবা গাছ আমি একটা স্ট্যান্ডের মধ্যে রাখতে চাই তাহলে রাখতে পারি, কিন্তু ফ্লোরে তো জবা গাছের রোদ লাগে যেহেতু সে তো হবে না। ওটা আসলে গ্রিলটা একটু বেঁকে গেছে, বেঁকে সত্যিই গেছে, এটা আমি গাছ ছিল তখন খেয়াল করিনি, বুঝতে পারছি যে হ্যাঁ ওটা সত্যিই গেছে। সুতরাং ওইখানটাতে এখন আমাকে অন্য কোনো গাছ রাখতে হবে, যেটা 6 ইঞ্চির বা 8 ইঞ্চির টবে। আমি জবা গাছ আর মনে হচ্ছে বারান্দায় রাখতে পারবো না। ফ্লোরে রাখতে বলেছেন যে ফ্লোরে তুমি রাখতে পারো, কিন্তু হবে না, ভালো পারফরমেন্স হবে না গাছে, কারণ জবা গাছে প্রচুর রোদ লাগবে। ওই দিকটাতে যেহেতু পূবের পশ্চিমের দুদিকের রোদই পেতো সেহেতু ওটাতে আমি রাখতাম, কিন্তু সেটা আর হবে না। আর মনটা খারাপই হয়ে গেছে জানেন তো, কারণ সকালবেলায় উঠে গোলাপি সাদা আর ওই গেরুয়া জবা ওটা দেখাটা আমার একটা কোনো অভ্যেস ছিল, আর ওই জায়গাটাতে বসে চা খাই তো সরাসরি ওই দিকটায় প্রচুর গাছ, সেটা আমাকে খুব আনন্দ দিত। কিন্তু দেখা যাক এখন অন্য কিছু একটা লাগতে হবে। আর সেটাকে অস্বীকার করবো কি করে, চোখের সামনে দেখতে পাচ্ছি সত্যি সত্যি গ্রিলটা বেঁকে গেছে, আর অনেক দিন ধরে মানে বছরের পর বছর ধরে ওটা ওরমভাবে আছে, তাই না? অস্বীকার করার কিছু নেই, রাগেরও কিছু নেই, নতুন করে ভাবতে হবে এই আর কি। ওরা সবাই শুতে চলে গেছে, আমিও পোশাকটি ছাড়বো, যদিও দুপুরবেলা একটু শুয়েছিলাম যার ফলে একটু হয়তো ঘুম আসতে সমস্যা হবে, কিন্তু ঘুমিয়ে পড়বো। তো এই আর কি, চেষ্টা করলে ফোনটাকে দূরে সরিয়ে রাখলে ঘুম চলে আসে। তো কালকের প্ল্যানটা করলাম, সারাদিনে কি কি করব না করব সমস্ত কিছু হয়ে গেল। আর আজকে আমাদের নিচে আমি আবার সেই বৃহস্পতিবারের বিছানা চাদর টাদর তোলার ওই ব্যাপারগুলোকে চালু করেছি। আজকে ওরা সব তুলে দিয়েছিল এবং আমি তো 12:30টার মধ্যে চলে এসেছি, বাবা আপত্তি করেননি। সবটুকুই আমরা মেশিনে কেচেছি, 1 ঘন্টা খানেক ধরে কাচা হয়েছে, 12:30টার মধ্যে তো আমরা চলেই এসেছি। তারপরে মেলে দিয়েছি, ওমা 2:15-র মধ্যে শুকিয়ে গেছে, আজকে এত রোদ্দুর ছিল না। কালকে আমার বিছানার চাদরগুলো তুলতে কোনো রকম বাধা নেই, জায়গা নিয়ে মারামারি কাটাকাটি হবে না, তাই জন্য কালকে সব তুলবো এবং আশা করছি যা রোদ্দুর হচ্ছে তাতে করে কালকে আমার সমস্ত হয়ে যাবে, শুকিয়ে টুকিয়ে যাবে আশা করি। তা চলুন বন্ধুরা, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা কেমন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন আপনাদের সবার কাছে চলে যায়। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য